গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 28 দফা জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তিনি জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের এই ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরলেও আছে ভিন্নমত। সেই সঙ্গে ঘোষণাপত্রকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে হতাশা প্রকাশ করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাই সনদকে কেন্দ্র করেও আমরা রাজনৈতিক অঙ্গনে দেখছি বিতর্ক। নির্বাচন সামনে রেখে ক্রমেই কি জটিল হয়ে উঠছে রাজনৈতিক বাস্তবতা? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও লেখক। সেই সঙ্গে আরো আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। শিরোনাম জানাতে চাই আজকে আমাদের আলোচনার, এই জুলাই ঘোষণাপত্র লইয়া কি করিব। এই কলামটি আপনি প্রথম আলোতে আজ লিখেছেন। একটু জানতে চাই, ঘোষণাপত্র নিয়ে আসলে আমাদের এত হতাশা কেন রাজনৈতিক দলগুলোর মাঝে? ধন্যবাদ এবং রণিভাইকে শুভেচ্ছা। ঘোষণাপত্র তো যে কোনো আন্দোলন সংগ্রাম সাফল্যের একটা ঘোষণাপত্র থাকে, যে আমরা কি করেছি এবং ভবিষ্যতে কি করতে চাই। এখানে অবশ্য ভাগ করেছে, একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ। জুলাই সনদকে দিয়েছে যে আগামী বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে নির্মাণ করবে, তার এখনো চূড়ান্ত হয়নি, আশা করি হবে। আর জুলাই ঘোষণাপত্র যে কীভাবে এই অবস্থা আসলো, এই পরিবর্তনটা আসলো, পরিবর্তনে কার কী ভূমিকা ছিল, কি হওয়ার কথা ছিল, কি হয়নি। তো এটি খুব কৌতূহলের বিষয় যে যারা ঘোষণাপত্র নিয়ে খুবই উদ্গ্রীব ছিলেন তারা ঘোষণাপত্রে হতাশ, আর যারা ঘোষণাপত্র নিয়ে এক ধরনের নিরাসক্তি দেখিয়েছিলেন তারা ঘোষণাপত্রে বেশ উৎফুল্ল। তো সেদিক থেকে একটা বলা যায় যে মাঝামাঝি পথে চলছে। আর আমি যে বিষয়টি সমালোচনা করেছি সেটা একটা, বিশেষ করে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান, তিনি ইতিহাস নিয়ে যে বিশ্লেষণটা করেছেন সেটার যে অনেক কিছু এই ঘোষণাপত্রে আছে, অনেক কিছু নেই, অনেক কিছু বক্র দৃষ্টিতে দেখা হয়েছে, অনেক কিছু আবার সরলভাবে দেখা হয়েছে বা এড়িয়ে যাওয়া হয়েছে। সেটা হচ্ছে আমাদের একটা মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের স্বাধীনতা, এমনকি স্বাধীনতার ঘোষণাপত্রের কথাও বলা, স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়েছে 26শে মার্চ বলেছে। এটি এজন্য অবশ্য এই প্রধান উপদেষ্টা বা সরকার ধন্যবাদ পেতে পারে, কারণ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন? জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু 27 তারিখ। এটা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর নামেই কিন্তু 26 তারিখ ঘোষণাপত্র এটা জারি হয়েছে, এবং যার ভিত্তিতে পরবর্তীকালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় 10 এপ্রিল 1971 সাল। কিন্তু দেখা গেল যে মুক্তিযুদ্ধের আশা আকাঙ্ক্ষা কেন বাস্তবায়ন হয়নি, সেখানে বলা হয়েছে যে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের কাঠামোগত দুর্বলতা ছিল, পরবর্তীকালে বাকশাল হয়েছে এবং এক লাফে চলে আসলো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। এই যে সিপাহী জনতার বিপ্লব বা অভ্যুত্থান, মাঝখানে তো সামরিক শাসন জারি হয়েছে, খন্দকার মোস্তাক জবরদস্তি করে ক্ষমতা দখল করেছে, স্বাধীনতার স্থপতিকে হত্যা করা হয়েছে। এসব এই ঘোষণাপত্রে নেই। থাকা উচিত কি উচিত নয় সেটা নিয়ে বিতর্ক হতে পারে। একটা বিষয় যে যখন ডানপন্থীরাও এটা খুশি হয়নি, বামপন্থীরাও খুশি হয়নি, তখন তারা একটা মধ্যপন্থায় আস্থা রেখেছে, এটা ধরা যায়। কিন্তু তার চেয়েও যেটি বিস্ময়কর ঘটনা, এই স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে যে ছাত্র নেতৃত্ব বারবার তাগাদা দিয়েছে, তারা নিজেরা ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছেন, কিন্তু ওই ঘোষণাপত্রের দিন দেখা গেল তাদের একটা বিরাট অংশ, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির 5 নেতা, তারা কক্সবাজারে চলে গেলেন এবং পরবর্তীকালে তারা ব্যাখ্যা দিলেন গভীরভাবে চিন্তা করতে। এবং হাসান আব্দুল্লাহ বলেছেন যে জুলাই ঘোষণাপত্রের প্রতি তার নীরব প্রতিবাদ। একটা নীরব প্রতিবাদ বলেছেন একজন, অন্য দুজন বলেছেন গভীরভাবে ভাবনা। প্রথম হচ্ছে তারা প্রতিবাদটা কিন্তু ঢাকায়ও অন্য একটা সমাবেশ করেও জানাতে পারতেন যে আমরা এই ঘোষণাপত্রের সঙ্গে একমত নয়। তাহলে যে আকাঙ্ক্ষা 1 বছর আগে এই ছাত্র তরুণদের মধ্যে জেগেছিল বা জাতির মধ্যে তারা সঞ্চারিত করতে চেয়েছিল, সেই আকাঙ্ক্ষা তারাই ধারণ করতে পারছে না। এটি একটি, তাহলে এই ঘোষণাপত্র আমাদেরকে কি দেবে, এই প্রশ্নটাই রাখা। আসলে আমরা সবাইকে নিয়ে যদি চলতে চাই, গণতন্ত্রের যেটা পূর্ব শর্ত, তাহলে মত পথ দল এই বিভাজন বাইরে রেখে বা বিভাজনকে ঊর্ধ্বে রেখে আমাদের সামনে চলার ক্ষেত্রে সবার মানবিক, সবার সাংবিধানিক এবং আইনি যে সুরক্ষা সেটি দেওয়া উচিত।
সেটা আমরা কতটা দিতে পারি তার উপর নির্ভর করবে এই ঘোষণাপত্রের ভবিষ্যৎ বা এই ধন্যবাদ জানাচ্ছি ঘোষণাপত্রের জনাব সোহরাব হাসান। জনাব গোলাম আলী রনি 28 দফা সম্বলিত ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা, এবং এরপর থেকে আমরা রাজনৈতিক অঙ্গনে দেখলাম যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি অভিযোগ করা হচ্ছে, কেউ বলছে এই ঘোষণাপত্র অসম্পূর্ণ, আবার কেউ বলছে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি, আবার কেউ কেউ অভিযোগ করছে একটি রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হয়েছে। কিন্তু আমরা জুলাই আন্দোলনে যাদের অগ্রগামীদের ভূমিকায় দেখেছি, তাদের কৃতিত্ব কি কোনোভাবে উপেক্ষিত হয়েছে ঘোষণাপত্রে? এখানে সত্যিকার অর্থে সোহরাব ভাই যেটা বলেছেন, ধন্যবাদ তাকে। আমি ওটারই একটু কন্টিনিউশন করি। প্রথমত আমাদের যে স্বাধীনতার ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে দলিল দস্তাবেজ, এখানে ক্ষয়ক্ষতি এবং একটা জাতি গঠনে 1971-এর যে ভূমিকা, এটার বিশালতা এত ব্যাপক, এত বড় এবং এটা অপরিবর্তনীয়। এই ভূখণ্ড যদি আপনি মানেন, এই পতাকা যদি আপনি মানেন, এই দেশ এবং এই জাতি যদি মানেন, এটাকে আপনার সম্মান এবং মর্যাদা দিতে হবে আপনার পিতামাতার মতন করে। ওই জায়গাটিতে কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যাবে না। বাংলাদেশের সমস্ত নদ নদী যেভাবে মাইলের পর মাইল, শত শত মাইল প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং সাগরের কাছে নত হয়ে, সাগরের কাছে পতিত হয়েই তার জীবনের সফলতা সে মনে করে। একটা নদীর সবচেয়ে বড় সফলতা যে তার উজান থেকে যে পানি আসে, সে পানি আলটিমেটলি সে সাগরে সমর্পণ করতে পারে, এবং এটা যে নদী করতে পারে সে নদী নিজেকে সফল মনে করে। তদ্রূপ আমাদের এই বাংলাদেশের যত আন্দোলন, যত লড়াই, যত সংগ্রাম অতীতে হয়েছে 71-এর পরে, এবং আগামীতে যত লড়াই সংগ্রাম হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রকৃতির আপন নিয়মে তাদের কাছে 71-এর কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হবেই। ফলে এখানে কে রিসেট বাটন চাপলো, কে এটার বিরোধিতা করলো, কে সংবিধান ছুঁড়ে ফেলতে চাইলো, কে রিরাইট করতে চাইলো, আবার সেটাকে কাউন্টার দেওয়ার জন্য কে সেটার ঘোষণাপত্র তৈরি করলো, এগুলো নিয়ে রাজনীতির একজন ছাত্র, আইনের একজন ছাত্র হিসেবে এটার আমি কোনো গুরুত্ব মনে করি না। আমি মনে করি যে 71 তার জায়গাতে আছে, সংবিধান যেটা 71 সালে গৃহীত হয়েছিল ওটা তার জায়গাতে আছে, আর 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান একটা ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটকে বোঝার জন্য, দেখার জন্য, এটাকে সম্মান জানানোর জন্য আপনার হৃদয় এবং মন এটা গণতন্ত্রে পরিপূর্ণ হতে হবে। এর মধ্যে কোনো ঈর্ষা থাকলে চলবে না, এর মধ্যে কোনো ম্যালিস অ্যান্ড প্রেজুডিস থাকলে চলবে না। আপনি যে এর মধ্যে কাউকে ক্ষতি করার, কাউকে বড় করার দুর্বিসন্ধি আপনার থাকে, আপনার নিজের কোনো অপরাধ, নিজের কোনো দুর্নাম, নিজের কোনো বদনাম এই 24-এর মাধ্যমে আপনি কাটিয়ে ওঠার চেষ্টা করেন, কোনো লাভ হবে না। ফলে কি হলো দেখুন, এই যে 24-এর গণ অভ্যুত্থানটি ছিল একেবারে স্বতঃস্ফূর্ত। এখানে জামাতের লোকজন অনেকে বলার চেষ্টা করছেন যে এটা তারা মাস্টার মাইন্ড, দীর্ঘদিন থেকে তারা এই কাজ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এটা ম্যাটিকুলাস। আলটিমেটলি ঘটনা হলো 2014 সন থেকেই বিপুল একটা জনগোষ্ঠী আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বিশেষ করে তিনটি নির্বাচনে তারা যেভাবে প্রতারিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারা ক্ষোভের আগুনে জ্বলছিল এবং তারা একটা সুযোগ খুঁজছিল। এটা একটা ভলক্যানোর মতো পৃথিবীর অভ্যন্তরে যেভাবে টকবক করে গলিত লাভা ফুটতে থাকে, মানুষের আকাঙ্ক্ষা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ যে আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, মিথ্যা কথা বলছেন, আমরা আপনাদেরকে ভোট দেইনি, আপনারা বলছেন ভোট দিচ্ছেন, আমরা আপনাকে নেতা বানাইনি, আপনারা বলছেন নেতা বানিয়েছেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী বানাইনি, আপনি বলছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই অপমান তার চেয়ে তো বেশি বিপজ্জনক। ধরুন একজন লোক, আমি রাস্তায় হাসছি, কথা নাই বার্তা না, এসে বলো যে আমি তোমার বাবা, তো আমাকে সম্মান করো, আমাকে করো, আমার নামে সবকিছু দিয়ে দাও। এটা আমার কাছে যতটা না অসম্মান, তদ্রূপ আমি কাউকে ভোট দিইনি, সে এসে আমার সামনে বলো যে আমি তোমার নেতা, আমাকে মানো, আমার সম্পর্কে স্লোগান দাও। এই কাজটি ক্রমাগতভাবে 10টি বছর আওয়ামী লীগ যেভাবে করেছে, 18 কোটি মানুষের মনের মধ্যে যে বেদনা টকবক করে ফুটছিল, সেই বেদনা আপনি বোঝার চেষ্টা করেন যে কোটা আন্দোলনে ছেলেরা চাকরি চায়, তারা BCS পাস করবে, সরকারি চাকরি করবে। এখন আমাদের দেশে অলমোস্ট সব সেক্টরে চাকরি আছে, 10 লাখের মতো বা 20 লাখের মতো সরকারি চাকরি। তো এখানে কোটার চাকরি কয়জন, প্রতি বছর কজন নিয়োগ হয়? 50,000, নট মোর দ্যান দ্যাট। তো 50,000 লোক, হ্যাঁ, বিশেষ